2024-এর যখন নির্বাচনের প্রচার চলছিল সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন এবং তিনি বলেছিলেন হিন্দুস্তান ফার্টিলাইজার সেটাকে খোলা হবে, এবং তারপরে আমরা দেখেছিলাম পরিদর্শন উনি করেছিলেন। তারপরে 2 বছর সেটা আবার সিদ্ধুমে চলে গিয়েছে। তো কাজেই মানুষ বিশ্বাস করবে কেন যে আপনারা এলে ইন্ডাস্ট্রি হবে বা নতুন ইন্ডাস্ট্রি? তো একটা যদি ওভারব্রিজ করার জন্য রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে সহযোগিতা না করে, তাহলে আপনি এত বড় বড় শিল্প করার জন্য রাজ্য সরকার কোনো সহযোগিতা করবে না, এটাই স্বাভাবিক আছে। না, কেন এত কনফিডেন্স যে মানে এই কনফিডেন্সটা আপনারা পাচ্ছেন কোথা থেকে? কি এমন করেছে বিজেপি গত কয়েক বছরে? আজকে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জায়গায় হবে অন্নপূর্ণা ভান্ডার, আর মানুষকে যারা মহিলা আছে তাদেরকে 3000 টাকা দেবে। ভোট যুদ্ধ 2026-এর বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়, আর সেই নির্বাচনকে উপলক্ষ করেই এই শহরের রাজনৈতিক ব্যক্তিত্বরা বা সাধারণ মানুষ কি ভাবছে সেটাই আমরা তুলে ধরছি 2026-এর ভোট যুদ্ধে। আর আজ এই এপিসোডে আমার সাথে রয়েছে বিজেপির সাংগঠনিক জেলার মুখপত্র সুমন্ত মণ্ডল। সুমন্ত বাবু, আপনাকে স্বাগত 99 নিউজ বাংলায়। 2026-এর বিধানসভা নির্বাচন, আপনাদের রাজনৈতিক ভাবে যে প্রস্তুতি, সে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে। আমি সরাসরি প্রশ্নে আসব। যে প্রশ্নটা হচ্ছে যে আমি একটু জানার চেষ্টা করব এই মুহূর্তে শিল্প শহরে বিজেপির অবস্থানটা ঠিক কোন জায়গায় আছে, কিরকম ভাবে আছে? দেখুন, শিল্পাঞ্চলে দুর্গাপুরে সর্বদাই ভারতীয় জনতা পার্টির একটা এমন পরিস্থিতি আছে যেখানে তৃণমূলের যে ভাবে তৃণমূল আগে উঠে এসেছিল 2011-র পরে, আর তারপরে যে বিজেপির উত্থান একবার শুরু হয়েছে, আর সেই উত্থান কিন্তু নিচে নামেনি। ক্রমাগত বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, এবং এইবারে 2026-এর ইলেকশনে এই তৃণমূল সরকারটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এবং পদ্মফুল আগে যে আকার দেখেছেন সেই আকারের থেকে অনেক বড় আকারের পদ্মফুল ফুটবে দুর্গাপুরের দুটো সিটেই। না, কেন এত কনফিডেন্স যে মানে এই কনফিডেন্সটা আপনারা পাচ্ছেন কোথা থেকে? কি এমন করেছে বিজেপি গত কয়েক বছরে? তৃণমূলের দুর্নীতি গোটা শিল্পাঞ্চলকে প্রভাব বিস্তার করেছে। গোটা শিল্পাঞ্চলে সাধারণ মানুষ এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকে সবসময় ভাবছে তৃণমূলকে কিভাবে সরাবে। সাধারণ মানুষ এটা চায় যে কোনোভাবে এই সরকারটাকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের সরকার আসুক এবং দুর্নীতি মুক্ত সরকার আসুক। আজকে যেভাবে দেখুন, আজকে লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জায়গায় হবে অন্নপূর্ণা ভান্ডার, আর মানুষকে যারা মহিলা আছে তাদেরকে 3000 টাকা দেবে। তারা বেকার যুবকদের একটা ভাতা দেবে বলেছে 1500 টাকা। আজকে 2011 থেকে 2025 সাল পর্যন্ত যে বেকার ভাতা থাকারই কথা ছিল না, যেখানে চাকরির সুযোগ থাকার কথা ছিল, সেখানে 15 বছর পরে যদি বেকার ভাতা দিতে হয়, তাহলে তৃণমূল সরকারটা উন্নয়ন করেছে নাকি? তারা কোনো শিল্প তার মানে আনেনি, এটা থেকে পরিষ্কার। তাহলে ভারতীয় জনতা পার্টির যখন সরকার আসবে তখন কিন্তু যেমন মহিলাদেরকে ভাতা দেওয়া হচ্ছে বা বেকার ভাতা যে শুরু করেছে, তার সঙ্গে শিল্প এবং কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম অগ্রাধিকার হবে। আমি শিল্প বা কর্মসংস্থানের প্রসঙ্গে আমি পরে আসছি। আপনি প্রথমেই যেটা বললেন যে দুর্নীতি, তো এই দুর্নীতির অভিযোগ যারা এই রাজ্যের বিরোধী দল অর্থাৎ আপনারা বা অন্য যারা রয়েছে, বাম রয়েছে, কংগ্রেস রয়েছে, যারা বিরোধী দল, তারা বিগত কয়েক বছর ধরেই তুলে আসছে এই তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি। তো সেই দুর্নীতির পরেও তো আমরা দেখেছি 2024-এ লোকসভার ভোটে যে ফলাফল, সেই ফলাফলে তৃণমূল তো অনেকটাই এগিয়ে। তাহলে এই আবার 26-এ সেই দুর্নীতির প্রসঙ্গটা কেন আসছে? না, 2024-এ কিন্তু কোনোভাবেই তৃণমূল শিল্পাঞ্চলে কিন্তু এগিয়ে ছিল না। ম্যাক্সিমাম ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। বিজেপি সর্বদাই এই শিল্পাঞ্চলে কিন্তু জয়লাভ করেছে। আমি শিল্পাঞ্চলে যদি 43টা ওয়ার্ড বাদও দিই, তার বাইরেও তো একটা বৃহৎ অংশ আছে গ্রামীণ অঞ্চল আছে। গ্রামীণ অঞ্চল 3টে অঞ্চল আছে, তার মধ্যে একটা অঞ্চলে বিজেপি এগিয়ে ছিল, দুটো অঞ্চলে একটু সামান্য পিছিয়ে ছিল। কিন্তু যদি দুর্গাপুরের শিল্পাঞ্চল পুরো দেখেন 43টা ওয়ার্ড, সেখানে কিন্তু তৃণমূল কোথাও না কোথাও একদম পিছিয়ে আছে। আপনাকে আরেকটা কথা বলছি, দুর্নীতির যে জায়গাটা বলছিলাম, দেখুন এখন নতুন আবার তৃণমূল ডেলি নতুন নতুন মাফিয়া লঞ্চ করছে। এখন আপনারা শুনে থাকবেন হয়তো
দুর্গাপুর এবং আসানসোলে 4,000ই একটা নতুন মাফিয়ার রাজত্ব বেড়েছে। মানে বালি থেকে 4,000 টাকা করে তুলছে। এই 4,000ই মাফিয়া কারা, এটা সম্বন্ধেও কিন্তু জানার বিষয় আছে। এবং প্রশাসন এখানে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এই যে যারা দুর্গাপুর গোটা শিল্পাঞ্চল জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে। মানে একজন আজকে ধরুন মাফিয়া যদি ধরা পড়ছে, তো আরেকটা নতুন মাফিয়া তৃণমূল তৈরি করে দিচ্ছে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুর সমেত যেখানে মাফিয়া গুন্ডারাজের একটা মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এর মাধ্যমে। আর একটা বিষয় রয়েছে, দুর্গাপুর শিল্পাঞ্চলে যে শ্রমিক, সব থেকে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে শ্রমিকের, যারা এখানে খেটে খাওয়া মানুষ আছে, তাদের কাছ থেকে পর্যন্ত এখানে তৃণমূল কাটমানি নেয়। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর হতে পারে না। সিপিএম একটা টাইমে ধোঁয়া বন চাকা বন করে পুরো দুর্গাপুরের শিল্পাঞ্চলটাকে নষ্ট করে দিয়েছে। আর এখন বর্তমানে আপনার তৃণমূল এই যে কাটমানি নিচ্ছে, ধরুন 600 বা 700 টাকা একটা লেবারের পেমেন্ট, সেখান থেকে এমন পরিস্থিতি মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার পরে তাকে বলা হচ্ছে যে 100 টাকা বা 200 টাকা আমাদেরকে কিন্তু রিটার্ন করতে হবে পার ডে। তাহলে ভাবুন যে 30 দিনে তাহলে 3,000 বা 6,000 টাকা তাকে এই একটা লেবারকে কাটমানি হিসেবে দিতে হচ্ছে। আমি বলছি না যে সবার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু বহু লেবারের ক্ষেত্রে, বহু শ্রমিকের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। আপনি বলছেন কর্মসংস্থানের কথা, আপনি বলছেন বেকার যুবকদের চাকরির কথা বা নয়া শিল্পের কথা। কিছুদিন আগে আপনাদের সর্বভারতীয় সভাপতি এসেছিলেন দুর্গাপুরে, এবং সেই সময় বিজেপি নেতৃত্ব, আপনাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বা আদার্স যারা নেতৃত্বে ছিল সেখানে, তারাও প্রত্যেকে শিল্পায়নের পক্ষে সওয়াল করেছে। বিগত দিনে দুর্গাপুর শিল্প শহরে আমরা দেখেছি একের পর এক শিল্প বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে অনেক রাষ্ট্রায়ত্ত শিল্প রয়েছে। তো সেই শিল্পগুলো খোলার ব্যাপারে কেন্দ্রের সরকার 2014 থেকে আপনারা ক্ষমতায় আছেন, কেন্দ্রে কি উদ্যোগ নিয়েছে কেন্দ্র এখনো পর্যন্ত? দেখুন, 2014 থেকে এখনো পর্যন্ত আপনারা যদি কিছুদিন আগে বাজেট আপনি দেখেন, যদি নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছে, সেখানে পরিষ্কার ভাবে দুর্গাপুরের নাম মেনশন করেছে যে দুর্গাপুরকে এই জোনের একটা শিল্পের করিডোর বা হাব বানানো হবে। এমনকি ডিবিসি রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে, সেখানে 8,000 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট 800 মেগাওয়াট ইউনিট আসছে। ডিএসপির মতো একটা যে প্ল্যান্ট আছে, যেটাকে মডার্নাইজেশন করার জন্য 28,000 কোটি টাকার একটা পরিকল্পনা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে। কিন্তু অপরদিকে তৃণমূলের বাজেট আপনি যদি দেখেন, বিজেপির বাজেট কিন্তু উন্নয়নমুখী, শিল্পমুখী, আর তৃণমূলের বাজেট হচ্ছে মাদ্রাসামুখী। দেখবেন যে কোনো ওই বাজেটের মধ্যে সব থেকে যে পার্সেন্টেজটা বেশি রাখা হয়েছে সেটা মাদ্রাসাতে, যেখানে R&D তে কোনো টাকা দেওয়া হচ্ছে না, যেখানে শিল্পের জন্য কোনো টাকা সেরকম ভাবে বরাদ্দ করা হয়নি, কিন্তু মাদ্রাসার জন্য 5,000 কোটি টাকার উপরে বরাদ্দ করে দেওয়া হয়েছে। তার মানে এখানে একটা মাদ্রাসা থেকে একটা একজন যদি পড়াশোনা করে, তারা তাকে মানে মানে পশ্চিমবঙ্গকে কোন দিকে নিয়ে যেতে চাইছে? আমি এই প্রসঙ্গে আসবো একটা কথা, সেটা হচ্ছে যে আপনি বলছেন শিল্পের কথা। আমার মনে আছে, আপনারও মনে থাকবে যে 2024-এর যখন নির্বাচনের প্রচার চলছিল, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন এবং তিনি বলেছিলেন হিন্দুস্তান ফার্টিলাইজার সেটাকে খোলা হবে, এবং তারপরে আমরা দেখেছিলাম পরিদর্শন উনি করেছিলেন। তারপরে 2 বছর সেটা আবার শীত ঘুমে চলে গিয়েছে। তো কাজেই মানুষ বিশ্বাস করবে কেন যে আপনারা এলে ইন্ডাস্ট্রি হবে বা নতুন ইন্ডাস্ট্রি করবেন আপনারা? আমি ছোট্ট একটা বিষয় বলছি, দুর্গাপুরে একটা ওভারব্রিজ হওয়ার কথা ছিল, রেলওয়ের ওভারব্রিজ মায়াবাজারে। সেই ওভারব্রিজের জন্য 75% টাকা দেওয়ার কথা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, 25% টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার পরিষ্কার ভাবে জানিয়েছে যে আমাদের কাছে টাকা নেই। এর ফলে রেলওয়ে পুরো টাকাটাই 100% টাকাই স্যাংশন করেছে ওই রেলওয়ে ওভারব্রিজ বানানোর জন্য, মানে আরবি বানানোর জন্য। বানানোর জন্য যখন স্যাংশন হয়ে গেছে, সেইখানে তো পিলার গুলো ফেলতে হলে যে পিলার গুলো থাকবে, সেগুলো তো মানে রাজ্য সরকারের জমির উপর হবে। তো সেই জমি জটটুকু পর্যন্ত রাজ্য সরকার মানে কাটিয়ে তুলছে না। এর ফলে কি হচ্ছে, ওখানে উন্নয়নের কাজ থমকে গেছে। তো একটা যদি ওভারব্রিজ করার জন্য রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে সহযোগিতা না করে, তাহলে আপনি এত বড় বড় শিল্প করার জন্য রাজ্য সরকার কোনো সহযোগিতা করবে না, এটাই স্বাভাবিক আছে। কিন্তু 2026-এ 2 মাস পরেই যখন ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পশ্চিমবঙ্গ উন্নয়ন আজকে যে স্পিডে এগোচ্ছে, পশ্চিমবঙ্গের উন্নতি বা যাই যা কিছু করছে তৃণমূল, তার থেকে 10 গুণ স্পিডে পশ্চিমবঙ্গে কাজ হবে। আপনারা অন্যান্য রাজ্যে যদি দেখেন, আপনি বলছেন শিল্পের কথা, বেশ, অন্যান্য রাজ্যে শিল্প হয়েছে, পশ্চিমবঙ্গে আপনারা এলে শিল্প হবে। পশ্চিমবঙ্গে একটা সময় শিল্পের সম্ভাবনা হয়েছিল, সিঙ্গুরে টাটারা এত বড় প্ল্যান্ট করেছিল, সেই সময় সেই সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তো
আপনাদের নেতা রাজনাথ সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে এসেছিলেন এবং তার পরবর্তীকালের ইতিহাস সবাই জানে টাটা সিঙ্গুর থেকে চলে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে তো সেই সময় একটা তো শিল্প বিরোধী তকমা তো আপনাদের উপরেও লেগেছিল। না, কখনোই না। যখন টাটা এখান থেকে চলে যাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে বসেছিলেন, মাননীয় এখন মুখ্যমন্ত্রী উনি যখন ওখানে ধর্নাতে বসেছিলেন, ওখানে যখন অনশনে বসেছিলেন, তখন আমাদের নেতা এসে ওনার অনশন ভঙ্গ করেছেন। কিন্তু একটা এইদিকে প্যারালালি আর একটা জিনিস দেখতে হবে, সেই টাটার ন্যানো ফ্যাক্টরি কিন্তু গুজরাটে গিয়ে তৈরি হয়েছিল। আর আজকে গুজরাট হচ্ছে ওই মানে কার ইন্ডাস্ট্রির একটা হাব তৈরি হয়েছে। তার মানে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানেই আছে সেখানে শিল্পের অগ্রগতির জন্য সমস্ত কাজ কিন্তু সেখানে করে। এবং নরেন্দ্র মোদী সরকার মাত্র 1 টাকায় জমি দিয়েছিল সেই ন্যানো ফ্যাক্টরিকে, এবং ওখানে এত বড় একটা হাব তৈরি হয়েছে। আজকে যদি ওখানে আপনি দেখেন, তাহলে ভারতবর্ষের একটা বড় অংশ মানে কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ওই ইয়ের মধ্যে আছে, গুজরাটে। এমনকি আপনি যদি দেখেন এখন নয়ডাতে, যেখানে উত্তরপ্রদেশের যে সরকারকে নিয়ে এনারা এত সমালোচনা করেন, যেখানে আইটি হাব যেখানে ব্যাঙ্গালোরে আছে, কলকাতায় যেখানে হওয়ার কথা ছিল, যেখানে সিপিএম শেষ করে দিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে আইটি হাব হওয়ার কথা ছিল, সেই আইটি হাবটা ব্যাঙ্গালোরে চলে গেল। এখন একটা সিলিকন ভ্যালি বানানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওখানে কোনো মানুষ আসছে না, কোনো মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে না। কেন আসছে না? যে আইটি হাব যখনই ওখানে বানাচ্ছে, তখন ওখানে তৃণমূলের কিছু গুন্ডা আছে, গুন্ডা বাহিনী গিয়ে ওখানে গাড়ি দিতে হবে, কখনো কিছু আরো কিছু দিতে হবে বলে ওই জায়গাটাকে গিয়ে দখল করছে, এবং ওখানে গিয়ে কোথাও না কোথাও ওখানে একটা চমকানি ধমকানি রয়েছে। এর ফলে ওখানে যে ইন্ডাস্ট্রি আসবে তারা ভয়ে আর কোনো ওখানে ব্যবসা বাণিজ্য করতে পারছে না। আমি একটা প্রসঙ্গে আসছি, যে প্রসঙ্গটা বিজেপির ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক ন্যারেটিভ এটা হয়েছে রাজ্যে, রাজ্যে কেন গোটা দেশেই, যে বিজেপি হিন্দুত্ববাদীদের দল, এমন একটা ন্যারেটিভ বরাবর হয়ে এসছে। আপনার কি মনে হয় আপনারা 2026-এ ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, পশ্চিমবঙ্গের মানুষ এই হিন্দুত্বর ন্যারেটিভে মানে গলবে বা আপনাদেরকে ভোট দেবে, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মানে হয়েছিল? দেখুন, আমাদের দলের যে মানে প্রতীক, যে পদ্মফুল, তার মধ্যে মানে প্রত্যেকটা পাপড়ির এক একটা মানে, তার মধ্যে একটা পাপড়ির মানেই হচ্ছে সর্বধর্ম সমভাব। এমনকি আমাদের 7টা মোর্চার মধ্যে একটা মুখ্য মোর্চা হচ্ছে মাইনরিটি মোর্চা। আমরা কোনো মানুষকে আলাদাভাবে চোখে দেখি না। কিন্তু আপনি বললেন যে এই রাজ্য সরকার যে বাজেট করেছে তাতে মাদ্রাসার জন্য বেশি বরাদ্দ করেছে। একদম বললাম, একদম পরিষ্কার। আমি এখন আবার বলছি যে দুরকম বিষয় আছে, যেখানে আমরা রাষ্ট্রবাদী মুসলিম তৈরি করার কথা বলছি, আর তৃণমূল সেখানে কে বোম বাঁধবে, কে আরো অন্য কিছু করবে, দুষ্কৃতি হবে, কে কিভাবে মুসলিম সমাজের মধ্যে আরো কিছু মানে খারাপ জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে। কিন্তু যদি সেই বাচ্চা ছেলেটি যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে কিন্তু বড় জায়গায় যাবে, সে কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে। কিন্তু কোথাও না কোথাও মাদ্রাসার মধ্যে দিয়ে কোথাও না কোথাও একটা এমন জায়গা, মানে এমন ভাবে মাদ্রাসাগুলোকে তৈরি করা হয়, বা এমন জায়গায় ওখানে পড়াশোনার যে মানটা, সেটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলে বা আমাদের দেশের যে অন্যান্য শিল্প মানে অন্যান্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করে না। কোথাও না কোথাও আপনি কিছুদিন আগে ভাইরাল হয়েছে দেখবেন, যে মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে তার যে শিক্ষকতা করছে তারাই ঠিকমতো শিক্ষা দিতে পারছে না, তারা নিজেরাই শিক্ষিত নয়। তাহলে যে বাচ্চারা ওখানে পড়াশোনা করবে তাদের শিক্ষার মান কোথায় গিয়ে পৌঁছবে? আমরা মনে করছি যে সেই মুসলিম সমাজে যারা এখনো পর্যন্ত উন্নতিতে করে উঠতে পারেনি, মুসলিম সমাজে বহু মানুষ গরিব আছে, তারা শিক্ষিত নয়, তাদেরকে কোথাও না কোথাও সমাজে তুলে আনার চেষ্টা করতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার যেখানেই আছে, মুসলিম সমাজকে হিন্দু সমাজকে এইভাবে ভাগ করে দেওয়া হয়নি। ওখানে কিন্তু আমরা প্রত্যেক মানুষকে সমান চোখে দেখি, কোনো তুষ্টিকরণের রাজনীতি করি না। কোথাও মানে গিয়ে আপনি দেখতে পাবেন না যে দুর্গাপূজায় যেমন আমাদের কবে বিসর্জন হবে সেইটা নিয়ে যেমন এখানে তৃণমূল সরকার করে, বিসর্জন আটকে দিয়ে প্রথমে মহরমে জুলুস বার করতে হবে। এইরকম একটা যে তুষ্টিকরণের রাজনীতি বা বিভেদের রাজনীতি তৃণমূল সৃষ্টি করছে, বিজেপি সেটা করে না। বিজেপি সকলকে একই চোখে দেখে। কিন্তু যখনই আপনি মুসলিম সমাজকে প্রায়োরিটি দিতে শুরু করবেন, তখনই আরেকটা সমাজ কিন্তু কোথাও না কোথাও সেই বিষয়টাকে ভালোভাবে নেবে না। আমাদের কথা হচ্ছে প্রত্যেককে সমানভাবে দেখা উচিত। আর তৃণমূলের পরিষ্কার কথা হচ্ছে
মুসলিমদিকে একটা ভোট ব্যাংক বানিয়ে তাদের মধ্যে কিছু দুর্নীতিমূলক যারা মানুষ আছে প্রত্যেক জায়গাতেই থাকে, তাদেরকে এগিয়ে নিয়ে এসে তাদের মাধ্যমে কিছু দুষ্কর্ম করানোর চেষ্টা করছে। আর এটা কিন্তু ঠিক নয়। আপনি তো জেলার নেতৃত্ব দিচ্ছেন দলের পক্ষ থেকে, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে এই আপনাদের জেলাতে বা আমাদের শহর দুর্গাপুরে বিজেপির একটা গোষ্ঠী তাদেরই দলের নেতৃত্বদের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে, নানা রকম সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে, সেখানে সরাসরি মঞ্চে এসে বিক্ষোভ করছেন বিজেপির প্রবীণ নেতা, সেটাও আমাদের ছবিতে ধরা পড়েছে। এখনো পর্যন্ত আপনারা ক্ষমতায় আসেননি, তার আগেই দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব, এটাকে সামাল দেবেন কি করে? গোষ্ঠীদ্বন্দ্ব নয়, দেখুন আমাদের দলটার মধ্যে হচ্ছে গণতন্ত্র আছে। কেউ কোথাও যদি কোনো মনে ব্যথা লেগে থাকে সেটা অবশ্যই সে উপরের নেতৃত্বকে জানাতে পারেন। এবারে হয়তো সেই পরিস্থিতিতে সেই সিচুয়েশনে হয়তো উনি ওটা বলেছেন, কিন্তু সেই সমস্ত নেতারা আবার এখন আমাদের বিজেপির সঙ্গে কাজ করছে। আপনাদের জেলা নেতা তার একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট, লক্ষণ ঘড়ুই বিধায়কের দেখুন কিছুদিন আগে আমাদের একজন এখানে জেলার নেতার সঙ্গে যেটা আপনি বললেন যে মঞ্চের ওখানে একটা মানে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি, যেটা আপনি ইন্ডিকেট করছেন, উনি কিন্তু এখন ক্রমাগত আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কাজে রয়েছেন এবং বিভিন্ন ডোর টু ডোর করছেন। এমন কিছু বিষয় নেই, হয়তো ওইখানের পরিস্থিতিতে উনি কোনো কিছু, যেরকম বাড়িতেও আমাদের হয়, আমরা বলি ভারতীয় জনতা পার্টির একটা পরিবার, সেখানেও যদি বাবা মার সঙ্গে দেখবেন কোনো সময় কোনো কিছু পছন্দ হলো না, একটু হয়তো উচ্চস্বরের কথা বলে দিল, বা মা বাবা ছেলেকে উচ্চস্বরের কথা বললো, তার মানে এটা নয় যে তাদের মধ্যে বন্ডিং নেই। বন্ডিং অবশ্যই আছে এবং সেখানে গণতন্ত্র আছে বলেই সে বলার সুযোগ পাচ্ছে। আমার একেবারে এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে সামনেই 2026-এর নির্বাচন। পশ্চিম বর্ধমান জেলায় আমি যদি ধরি 9টা আসন রয়েছে, কি এক্সপেকটেশন আপনাদের? দেখুন, ভারতীয় জনতা পার্টি এইবারে পশ্চিমবঙ্গে সরকার বানাতে চলেছে। তৃণমূল চলে গেছে, নেই আর ভারতীয় জনতা পার্টির এই জেলায় 9-0 হবে। 9টা ভারতীয় জনতা পার্টি পাবে আর 0 সিট পাবে হচ্ছে তৃণমূল। প্রত্যেকটা সিটে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং পদ্মফুল, যেভাবে আগে আমরা দেখেছি গোটা ভারতবর্ষে পদ্মফুল ফুটে গেছে, এরকম পশ্চিমবঙ্গে এবং এই জেলায় পদ্মফুল ফুটবে, পদ্মফুলেরই জয় জয়কার হবে। অনেক ধন্যবাদ। আমার সাথে ছিলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে 2026-এ বিজেপি আসবে ক্ষমতায়, তবে সেটা তিনি বলছেন তিনি তার রাজনৈতিক দলের হয়ে অবশ্যই বলতে পারেন, কিন্তু আমরা দেখব যেদিন এই বিধানসভার ভোটের ফলাফল বেরোবে সেদিন এই উত্তরটা পাওয়া যাবে যে আগামী 5 বছর এই রাজ্যের শাসন ক্ষমতায় কারা আসবে বা কারা আসতে চলেছে। 2026-এর এই ভোট যুদ্ধ আমরা 99 নিউজ বাংলায় আপনাদের জন্য নিয়ে আসছি। এরপরেও আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব বা এখানকার যারা রাজনৈতিক কর্মী রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, তাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে নিয়ে আসবো যে 2026-এর ভোট যুদ্ধ নিয়ে তারা কি ভাবছেন। আজ এ পর্যন্তই। সাধারণ রুজের সাথে কৌশিক বসু, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।